আমি বলি, আমি এখন একটা দল করি, আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার, যে আমার দলের মানুষ কি মনে করে, কিন্তু তাদের সেই উদারতাটা দলের নেতাদের আছে, সবাই জানে আমি দলটা করতাম। আমি ৭৫-এর ১৫ই আগস্টের আগে কিন্তু আমি পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম শপথ করে, যে আমি পলিটিক্স করব। ১৫ই আগস্টের আগে বঙ্গবন্ধু যেদিন ২৫শে জানুয়ারি ১৯৭৫ সনে বাকশাল করলো, এর ৭ দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম। দিয়ে আইসা আই গট মিসেলফ অ্যাডমিটেড এগেইন ইন ঢাকা ইউনিভার্সিটি। এটা হলো জুন মাসের ৬ তারিখে। উনি ২৫শে জানুয়ারি বাকশাল করলেন, আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি। ছেড়ে দিলেন কেন? বাকশাল করাটা আপনার পছন্দ হয়নি সেজন্য? আমার তখনকার রাজনীতিটা পছন্দ হতো না। তখন মনে হইতেছিল যে ফাও মানুষ রাজনীতিতে আসছে, বাজে মানুষ রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয়। আমি বঙ্গবন্ধু থাকালীন এর চেয়ে বেশি আর কিছু বলবো না, কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে, যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। আবার আইসা আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান, সারা হলে হলে শুধু বাকশাল জাতীয় ছাত্রলীগের স্লোগান। কারণ ভাইস চ্যান্সেলর মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার, নীলিমা ইব্রাহিম এটার মেম্বার, আর নেতারা তো আছে। আমি এগুলা চোখ না বুঝে প্রতিদিন গিয়ে ক্লাস করতাম। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডক্টর নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে। তো ইয়াজউদ্দিন স্যার, আমি খুব ভালো ছাত্র, আমি কিন্তু খুব ভালো ছাত্র, এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মতো হয়তো ভালো না, কিন্তু ওই যে জেনারেল লেখাপড়া পলিটিক্স খুব ভালো ছাত্র। এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করাইতো, ফজলু বলো তো দেখি এটা বলো। আমার বন্ধুরা বসে থাকতো, আমি বক্তৃতা করতাম, ওই মানে ক্লাস এইরকম ছিল। এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাব দেশে। এর মধ্যে 15ই আগস্ট বইটা গেল, জুন জুলাই আগস্ট, আমি পলিটিক্স তো করি না। 15ই আগস্ট ঘটার পরে আমার মনে হইল যে দেশে নারী হত্যা হয়, শিশু হত্যা হয়, এগুলো আমি কইছি আগে কথাগুলো, আমাকে আবার রাজনীতি করতে হবে। কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার, অস্ত্র যে ধরছিলাম সেটা, সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল অনেক অস্ত্র। এবং সেইখান থেকে ঘুরে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র, এখনের মতো অবস্থা না কিন্তু, ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম। এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং সারা বাংলাদেশে। 1 বছর পরে 1976 সনের 15ই আগস্ট, 1 বছর, আমাকে 2 জন লিডার আমাকে ছোট ভাই হিসাবে, আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো, নির্দেশ দিত। এর মধ্যে একজন হলো চট্টগ্রামের SM ইউসুফ, যে তখন দলটা গড়ে তুলছিল। আরেকজন হলো বাংলার বাণীর সম্পাদক ছিলেন, তার নাম শফিকুল আজিজ মুকুল। এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনো 76-এর 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা করতে হবে। তখন কিন্তু গাছের পাতাও নড়ে না, বক্তৃতা তো দূরের করে। আমি সিদ্ধান্ত, একটু খুব বেশি সময় আমার হাতে নেই, ছোট না আমি শেষ করে, ওই যে বক্তৃতাটা আমি করছিলাম, প্লিজ আমরা শুনি কয়টা লাইন। সেই বক্তৃতাটা হইল, আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয়, এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল? সে যখন নিজ চোখে দেখেছিল তার বাবাকে মাকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে, রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো, তোর নাম কি বল, তোর পিতার নাম কি বল। রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল, আমি আমার নাম বলবো না, আমি আমার পিতার নাম বলবো না, আমি বাংলার একজন শিশু সন্তান, বাংলার আলো বাতাসে আমি বাঁচতে চাই, তোমরা আমাকে হত্যা করো না, তোমরা আমাকে বাঁচিয়ে রাখো, বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাবো, আমি কোনোদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম। মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, ঘাতকের মন কাঁপেনি, ব্যানার দিয়ে খুঁজে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল। এই যে বক্তৃতাটা 76-এর 15ই আগস্ট আমি শুরু করলাম, এই মর্মস্পর্শী। আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না। এখন তো আমি নর্মালি কথাটা কইলাম, স্থিরতা এটা হলো, এটা ওই যে বঙ্গবন্ধু রাজনীতি জাগানোর অন্যতম এক।
2 নম্বর হলো আমি কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে ভালো একটা কবিতার লাইনও শুনতে চাই এবং একটা গানেরও কয়েকটা লাইন শুনতে চাই। আমি একটা কথা শেষ করে 1 সেকেন্ড। জি জি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করছি মেয়র হানিফের মেয়র ইলেকশন। ঢাকা সিটি তখন জানলো যে একজন বক্তা আছে বাংলাদেশে, মেয়র জি জি হানিফের মেয়র ইলেকশনে। আর কি দিয়েছেন কবিতার লাইন, আমার কবিতার লাইনের মধ্যে আমার কবিতা, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা কো তবু মন কোকোনা দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে যেন নাহি পড়ে, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। বা এরকম 2 বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ, গগন ললাট চুমি তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি পল্লবগণ আম্র কানন, রাখালের খেলা গেহ স্তব্ধ তল, দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এই কবিতাগুলো আছে। আর গানের বেলায় আমার দেখা গেল গান শোনা, আমি যখন খুব মন খারাপ থাকে, আপনি কণ্ঠ মেলাতে পারেন ওনার। হ্যাঁ, আমি যখন খুব মন খারাপ থাকে কোনো সময় আমার এলাকার গান আছে। আমার এলাকায় এই জন্ম ভাওর অঞ্চলে জন্মগ্রহণ করছে কে কে, রশিদ উদ্দিন, জালাল খা, উকিল মুন্সি, হাসন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, এইরকম আমি অনেকের নাম বলতে পারবো, তাদের গানগুলা গাই। কিন্তু আমার গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত দেওয়া শুরু হয় সকালবেলা। জি, আমরা একটু শুনি। হ্যাঁ, আমরা একটু একটা লাইন শুনি আপনার কাছ থেকে। আপনার রবীন্দ্রসঙ্গীত কোনো অসুবিধা নেই। কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মই লাজে, কেন জামিনী না যেতে জাগালে না, শরমে জড়িত চরণে কেমনে চলিব, পথের মাঝে কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, কেন জামিনী না যেতে জাগালে না। অসাধারণ অসাধারণ। আবার ওইটা আছে, গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গা